তাহলে আমি ইন্টিগ্রেশনের ফার্স্টে বেসিকটা একটু করে দেখাচ্ছি। আজকে ক্লাসটা যারা মিস দিচ্ছে লস পুরা, কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট। আজকেরটা থেকে মানে এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসে মাস্ট, নির্দিষ্ট যোগজ আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো এগুলোকে এখানে পাঠাই দিই। হ্যাঁ দেখো, আমরা ইন্টিগ্রেশনের বেসিকের আগে আমরা একটু ইয়াতে যাব। আমরা একটা ফাংশনের যদি কোনো একটা গ্রাফ আঁকি, ধরো এটা হচ্ছে একটা ফাংশনের গ্রাফ। তো এই যে গ্রাফ, এই গ্রাফে ধরো আমাদের কোনো একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স। দেখো এফ অফ এক্স একটা ফাংশন। তো এই যে এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, ধরো এই ফাংশনের লেখচিত্র হচ্ছে এটা, এই ফাংশনের লেখচিত্র হচ্ছে এটা। তাহলে এই ফাংশনের যে কোনো একটা বিন্দুতে মানে কোনো একটা পয়েন্টে আমরা যদি স্পর্শকের ঢাল বের করি, ধরো এটা হচ্ছে ফাংশনটা এভাবে করে চলে গেছে। তো আমরা যদি কোনো একটা পয়েন্ট, ধরো এইখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমরা স্পর্শকের একটা ঢাল বের করতেছি। তো এই বরাবর আমরা স্পর্শকের একটা ঢাল বের করতেছি, হ্যাঁ এই বরাবর। তাহলে একদম তোমার এই একটা স্পর্শক। তো এখানে যে স্পর্শক, এই স্পর্শকের ঢাল নির্ণয় করার যে প্রসেস, এই ঢাল নির্ণয় করার প্রসেসটাকে বলা হয় ডি ডিএক্স এফ অফ এক্স, অথবা ডি ডিএক্স এফ অফ এক্স, অথবা এটাকে লেখা যায় যে ডি ডিএক্স ওয়াই বা অথবা ডিওয়াই ডিএক্স, এভাবে লেখা যায়। বুঝতে পারছি? এভাবে লেখা যায়। আচ্ছা, তো এইভাবে আমরা লিখতে পারি চাইলে। তো যাই হোক, ভালো করে দেখো, তাহলে আমরা এই যে আমরা কোন একটা ফাংশন এফ অফ এক্স, একটা ফাংশন, এই এফ অফ এক্স ফাংশনটাকে গোলাপি কালার পড়ে গেল, সেন্সিটিভ কালার, আমরা কমলা নিই, কমলা বহুত ভালো আছে। দেখো এই দেখো, তো এই যে এফ অফ এক্স যেটা আছে, এই এফ অফ এক্স এর গ্রাফ হচ্ছে এই হলুদটা। তাহলে এই গ্রাফের কোনো একটা বিন্দুতে, ধরো এইটা কোনো একটা বিন্দু, ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা বিন্দু, এই বিন্দুতে স্পর্শক যেটা আমরা আঁকছি, এই স্পর্শকের ঢাল নির্ণয় করার যে প্রসেস, তাকে বলা হয় অন্তরীকরণ। এখন ভালো করে দেখো, এখানে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে আমরা স্পর্শক আঁকতে পারি। যেমন এই পয়েন্টে আমরা একটা স্পর্শক আঁকতে পারি, তারপরে এই পয়েন্টে একটা স্পর্শক আঁকতে পারি, যে কোনো একটা পয়েন্টে আমরা স্পর্শক আঁকতে পারি। যে কোনো পয়েন্টে স্পর্শকের ঢাল বের করার যে প্রসেস, তাকে বলা হয় অন্তরীকরণ। এখন যোগজীকরণ কি? যোগজীকরণ হচ্ছে তুমি যে ওভারঅল যে ফাংশন, এই অন্তরীকরণের যে ফলাফলটা, এটাই হচ্ছে যোগজীকরণ। এক কথায় আমরা সিম্পলভাবে যদি বলি ক্ষেত্রফল নির্ণয়, মানে এখানে যে অংশটা আছে এই পুরো অংশটার ক্ষেত্রফল নির্ণয় করার যে প্রসেস, এটা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো এটা আরও অনেকভাবে বেসিক দিয়ে বোঝানো যায়, বাট এগুলো করা এখন তোমাদের জন্য টাইম নষ্ট করা, তো এটা করবো না। আমরা আরেকটা জিনিসে আসি। ধরো আমরা বললাম ডি ডিএক্স সাইন এক্স, ডি ডিএক্স সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কজ এক্স। তো এই কজ এক্স অর্থাৎ সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কজ এক্স আসে। তাহলে আমি যদি কজ এক্সকে ইন্টিগ্রেশন করি, এ দেখো এই ইন্টিগ্রেশন সাম আছে না, সাম মানে কি সমষ্টি, ক্ষেত্রফলগুলো সমষ্টি। এই সামের এসটাকে একটু টেনে বড় করে দিলে এই চিহ্নটা আসে। তো আমরা যদি বলি সাম মানে কজ এক্স, কজ এক্স ডিএক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমাদের আনসার আসে সাইন এক্স প্লাস সি। প্লাস সি কেন আসে? কারণ আমরা যদি ডিডিএক্স এভাবে লিখতাম, ডিডিএক্স সাইন এক্স প্লাস সি, এটাকে ডিফারেন্সিয়েশন করলেও কিন্তু আনসার এটাই আসতো, কজ এক্সটা আসতো। তো যেটার কারণে আমরা কজ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আনসার আমরা লিখি সাইন এক্স প্লাস সি, মানে কোনো একটা ধ্রুবক। এখন সি এর মানটা 0 হতে পারে, সি এর মানটা যে কোনো সংখ্যা হতে পারে। তো আমরা স্টুডেন্ট থেকে পড়ানোর সময় অলওয়েজ দেখি যে কি মানে সি এর মান নিয়ে সবার একটু সমস্যা হয়ে যায়। মানে সবাই বলে যে সি এর মানটা লিখতে ইচ্ছা করে না বা এরকম টাইপসের। তো আমরা যদি এই সিটা লিখতে না চাই, মানে সি এর মান কখন লিখতে হয় জানো? যখন এই যোগজীকরণটা নির্দিষ্ট থাকে না। এখন আমি যদি যোগজীকরণটাকে নির্দিষ্ট করে দিই, অর্থাৎ আমি যদি বলি যে হ্যাঁ এটার মান এ থেকে বি, এ থেকে বি এর ভিতরে মানটা, আর এ থেকে বি এর ভিতরে মানে কি? ধরো আমরা যে গ্রাফটা আঁকছিলাম, ভালো করে দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটার আমরা ধরো বললাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ক্ষেত্রফল বের করতে হবে আমাকে, শুধু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আমাদেরকে বলা হয় ধরো এ থেকে বি, এই অংশটার আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে শুধু। তাহলে আমি নির্দিষ্ট করে বলে দিছি যে কতটুকু অংশের যোগজীকরণ আমাদেরকে করতে হবে বা কতটুকু অংশের যোগজ আমাদেরকে বের করতে হবে। ওই যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অংশটা, এই যেগুলোকে বলা হয় নির্দিষ্ট যোগজ। তখন আমরা এখান থেকে বলবো এ থেকে বি পর্যন্ত। এই যে এখানে দেখো, এই যে এ থেকে বি,
এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত অংশের আমাদেরকে যোগজীকরণ করতে হবে। এই নির্দিষ্ট যোগজ যখন চলে আসে তখন এই বিরক্তকর জিনিসটাকে আমরা লিখবো না, সিটাকে আমরা লিখবো না। অর্থাৎ এখন থেকে এই যে 10 কত, এটা ধরো 10f, এই 10f থেকে আমরা আর সি ইউজ করব না, সি শেষ, সি আমরা 10d পর্যন্ত, সি এর আর কোনো কাজ নাই। এখন থেকে আমরা নির্দিষ্ট যোগজ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, নির্দিষ্ট যোগজ নিয়ে যদি আমরা আলোচনা করি, আমি হোয়াইট বোর্ডটাকে একটু বড় করে দিই, একটু বড় সড়ো হলে ভালো লাগে সব কিছু। এটা লাল হয়ে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, তো আমরা এখন এটাতে আসছি, এবার আমরা অঙ্কে যাব। যাই বেসিক যা ছিল সবাই জয়েন হতে হতে বেসিকটা এক ফাঁকে দেখে দিলাম, এখন আমরা অঙ্কে যাব। তো অঙ্কগুলো খুবই সোজা। আমরা এতদিন ধরে যে মানে যে ইন্টিগ্রেশনগুলো করছিলাম, জাস্ট ওগুলোকে আমরা ওগুলাই আবার করব, কিন্তু নির্দিষ্ট যোগজ দিয়ে, মানে অনির্দিষ্ট যোগজ দিয়ে না। তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সাথে সাথে আমাকে বলে দিবা, কেমন? আর বুঝতে থাকলে তো আর কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্টের অঙ্কটা করে আজকের দিনে প্রথম অঙ্কটা করতেছি। দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে আমার বইয়ের হিসেবে, আমি জাস্ট প্রশ্নটা লিখতেছি, কয় নাম্বার সেটা লিখতেছি না। তো তোমরা বুঝাই মনোযোগ দাও, লিখার থেকেও, হ্যাঁ তোমরা আগে বুঝার চেষ্টা করো অঙ্কটা। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এর আগে একটা জিনিস দেখাই দিই তোর, আমি এই নির্দিষ্ট যোগজের একটা ব্যাপার আমি তোমাদেরকে দেখাই দিই। নির্দিষ্ট যোগজের একটা বেসিক দেখাইতে চাইলে, আচ্ছা থাক, অঙ্কই করে, বেসিক আর না, অঙ্কই করে। হ্যাঁ দেখো, আমরা প্রশ্ন কোনটা নিব, এটা নি, এই প্রশ্নটা, এটা হচ্ছে π/4, এটা হচ্ছে আপার লিমিট, আর লোয়ার লিমিট হচ্ছে 0। এটা তোমাদের বইয়ে হয়তো আছে, তোমরা একটু খুঁজে নিও। তারপর এটা হবে 1 মাইনাস, এতক্ষণ বইটা কি আসছে, 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, আর এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। বুঝতে পারছি? একটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, আর একটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তো এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো এটা ইন্টিগ্রেশন করার আগে আমরা ত্রিকোণমিতিকভাবে এটাকে মানুষ করে নিব, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করার আগে আমরা ত্রিকোণমিতিকভাবে আমরা সেটাকে মানুষ করব। দেখি 1 মাইনাস cos 2 থিটা, এই সূত্র তো তোমরা জানো না। 1 মাইনাস cos 2 থিটা মানে কি বলো তো দেখি, সূত্রটা কি হবে? কেউ আসো? সাইন স্কয়ার থিটা মনে হবে মনে হয়। সাইন স্কয়ার থিটা, আগে বেশি কিছু নাই। 2 2 টু, এই তো দেখছো, তুমি ঘুমাই গেছো না যে গেছো, তুমি তো অনলাইন ক্লাসে নিয়ে হচ্ছে ঘুমাই যাওয়া। না না জেগে থাকছি, 2 সাইন স্কয়ার থিটা হবে। ও অনেক ভালো গেছে ও, দেখি এখন। আচ্ছা দেখো, তো আমরা সমান চিহ্ন দিব, তাহলে এখানে আমরা লিখবো, এখানে লিখবো π/4, আর এখানে 0 থাকবে। তাহলে এই জিনিসটাকে 1 মাইনাস cos 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা থাকে, এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা এখানে লিখবো যে 1 প্লাস cos 2 থিটাকে লিখবো 2 cos স্কয়ার থিটা। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা হয় সেটা হচ্ছে 2 2 কাটা যাবে, আর সাইন বাই কস মানে হচ্ছে 10। তাহলে আমরা এখানে লিখবো পাই, ও ডিএক্স লিখি নাই তো, ডিএক্স উপরগুলোকে লিখছি, আল্লাহ এখানে ডিএক্স লিখতে হবে, তো ডিএক্স না লিখলে হবে না। তো আমরা এখানে লিখবো π/4, আর এখানে লিখবো 0, আর এটা সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার থিটা ডিএক্স, 10 স্কয়ার থিটা ডিএক্স। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো 10 স্কয়ার থিটা ডিএক্স কে আমরা একটু মানুষ করব, যেহেতু 10 এর সূত্র আমরা জানি না, তাই আমরা এটাকে লিখবো এইভাবে। দেখো π/4 0, 10 কে লেখা যায় sec স্কয়ার থিটা -1, 10 কে লেখা যায় sec স্কয়ার থিটা -1। এরপর আমরা কি লিখবো দেখো, এরপর আমরা লিখবো যে আলাদা আলাদা করে লিখবো। তোমরা চাই আলাদা আলাদা করে লিখতে পারো বা একসাথেও লিখতে পারো, তো আমি সাজেস্ট করবো তোমরা আলাদা আলাদা করে লিখিও, এটা মনে হয় ভালো। একসাথেও করা যায়, যেমন sec স্কয়ারকে করলে দেখি বলো তো, sec স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কত আসে? sec স্কয়ারকে যদি আমরা করি, sec স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে কি আসে কেউ বলো আমাকে?
tan থিটা না? হ্যাঁ টেন থিটা, সেক স্কোয়ারকে করলে আসে টেন থিটা। তাহলে আমরা এই যে সেক স্কোয়ার থিটা এটাকে ইন্টিগ্রেশন করে আমরা এটার মান বসাবো টেন থিটা। আর ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কত আসে বলো তো? ওয়ানকে যদি ইন্টিগ্রেশন করে এটা মানে ডিএক্স না ডি থিটা হবে, এটা ডি থিটা হবে, বুঝছো? আমি বেশি তাড়াহুড়ায় নাচতে নাচতে এটা ভুল করে ফেলছি, এটা ডি থিটা হবে। এই দেখি বলো, এই যে যদি ডি থিটা হয় তাহলে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো? ওয়ানকে ইন্টিগ্রেশন করলে থিটা। আসবে শুধু, মাশাআল্লাহ, শুধু থিটা আসবে। তাহলে আমরা এখানে এইখান থেকে খেলা শুরু। দেখো আমরা কোনো সি লিখি নাই, দেখছো? সি আমরা কোথাও লিখি নাই। সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এই যে সেক স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে আসে টেন থিটা, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসে শুধুমাত্র থিটা। আর আপার লিমিটকে আমরা এখানে উপরে লিখবো, আর লোয়ার লিমিটকে আমরা এখানে নিচে লিখবো। লেখার পর এই যে দেখো আপার লিমিটকে লিখছি উপরে, লোয়ার লিমিটকে লিখছি নিচে। এবার আমরা যেটা করব ভালো করে দেখো, এবার আমরা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর অঙ্কটা কিরকম হবে দেখো ভালো করে। এই আপার লিমিটটাকে আমরা এর থিটা বরাবর বসাবো। কিভাবে বসাবো দেখো, আমরা বসে লিখবো এভাবে, টেন পাই বাই ফোর মাইনাস, এখানে কি আছে বলো তো? থিটা আছে, সেখানেও পাই বাই ফোর বসবে। অর্থাৎ এই পাই বাই ফোরটা এখানেও বসবে, এখানেও বসবে। বুঝতে পারছো? পাই বাই ফোর দুটোটাতে বসবে। দুটোটাতে বসার পর আমার আপার লিমিট বসানো শেষ। আপার লিমিট বসানোর পর আমরা একটা মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দিয়ে আবার ব্রেকেট দিব। এবার জিরোটাকে একবার ওখানে এইটা বসাবো, জিরোটাকে একবার এখানে বসাবো। তাহলে জিরোটাকে যদি একবার এখানে বসাই, এটা হবে টেন জিরো মাইনাস জিরোকে এখানে বসালে বসবে শুধুমাত্র জিরো। আরেকটা কথা, ক্যালকুলাস রেডিয়ানে হিসাব হয়, ডিগ্রিতে না। ডিগ্রিতে থাকলেও সেটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। ক্যালকুলাসের যত ক্যালকুলেশন আছে আমরা সবগুলো রেডিয়ানে করব, ডিগ্রিতে না, এটা মনে রাখবা। আচ্ছা যাই হোক, টেন পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান, মাইনাস এটা শুধু পাই বাই ফোর হবে। তারপর এখানে মাইনাস টেন জিরো, টেন জিরোর মান হচ্ছে জিরো, তাহলে মাইনাস জিরো, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে জিরো আছে, জিরো বসবে। তো জিরো তো কোনো কাজ নাই, এটা হবে ওয়ান মাইনাস পাই বাই ফোর। তাহলে ওয়ান মাইনাস পাই বাই ফোরকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আসে ফোর। চার আর একে গুণ করলে কত হয়? চার একে গুণ করলে কত হয় বলো? আচ্ছা এটা আর কিছু করতে হবে না, এতটুকু থাকুক, এটা করলে আরো মানে বাজে দেখে। এটা আনসার, এটা ঠিক আছে, এটার আনসার হচ্ছে এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, পুরো অঙ্কটাতে কোথাও অসুবিধা থাকলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিব। মানে কোনো জায়গায় কনফিউশন আছে পুরো অঙ্কে? এই দেখো, কারো কোনো অসুবিধা আছে পুরো অঙ্কটাতে? আশা করি নাই, আশা করি নাই। যদি কারো কোনো সমস্যা না থাকে আমরা তাহলে পরের অঙ্কে যেতে পারি। তোমরা কি বেসিকটা ধরতে পারছো এটা কেমনে করে? ওকে, দেখো আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, আমরা প্রশ্ন লিখতে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে একটা, এই হচ্ছে প্রশ্নটা। প্রশ্নে আমাকে বলছে যে পাই বাই থ্রি, আর এখানে হচ্ছে জিরো, আর এখানে বলছে ডিএক্স ওয়ান মাইনাস সাইন এক্স, ডিএক্স ওয়ান মাইনাস সাইন এক্স, এটা বলছে। তো এই জিনিসটাকে আমাদেরকে এখন সলভ করতে হবে। তো এটা যদি আমরা সলভ করি, এই ডিএক্স ওয়ান মাইনাস সাইন এক্স সেটা উপরে নিচে এটার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। তো উপরে নিচে অনুবন্ধী রাশি দিয়ে আমরা কেমনে গুণ করব ভালো করে দেখো। আমরা কি করব, এখানে লিখব, এটা যেমন আছে আপার লিমিট থাকবে, লোয়ার লিমিটও থাকবে। এখানে আমরা লিখব দেখো ডিএক্স ডিএক্স এর মধ্যে আমরা উভয় পক্ষে ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে গুণ করে দেব। তা ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে গুণ করলে এখানে ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। এই দেখো ওয়ান প্লাস সাইন এক্স আমরা গুণ করে দিছি। তো ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে গুণ করার পর এখানে দেখো আমরা এরপরে দেখো এইখানে এটা পাই বাই থ্রি আর এটা হচ্ছে জিরো। এখন দেখো ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান মাইনাস সাইন এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর উপরে তো ওয়ান প্লাস সাইন এক্স আছেই, এটাকে আমরা কিছু করব না, ডিএক্স কেমন, এটা ওয়ান প্লাস সাইন এক্স যেমন আছে তেমন থাকবে।
এরপরের লাইনে আমরা যেটা করব, এরপরের লাইন হচ্ছে এটা π/2 থাকবে, এটা 0 থাকবে। নিচে আমরা লিখতে 1 মাইনাস sin স্কয়ার x কে আমরা চাইলে লিখতে পারি cos স্কয়ার x, আর উপরে হচ্ছে 1 প্লাস sin x আর dx। এরপরের লাইন আমরা যেটা করব সেটা হচ্ছে π/3 0। 1 এর সাথে ভালো করে খেয়াল করে দেখো, এখানে যেটা হবে 1 এর সাথে cos x একবার, মানে ওর সাথে একবার, আবার sin x এর সাথে cos x একবার, অর্থাৎ 1 এর সাথে একবার sin এর সাথে একবার। কিরকম আমি বলতেছি দেখো, 1 এর সাথে একবার মানে কি দেখো 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x প্লাস, এখানে যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিছি, তারপর sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x, sin x ডিভাইডেড বাই হচ্ছে cos স্কয়ার x dx। তো এই জিনিসটা একটু আমরা সাইডে করে একটু বুঝবো যাতে আমরা এখানে লাইনটা কমে। সেটা হচ্ছে দেখো sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x। তো এখানে আমরা একটু ভেঙে ভেঙে লিখি, যেমন sin x, তারপর 1 বাই cos x, এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos x cos স্কয়ার x। হ্যাঁ, তো cos স্কয়ার x কে চাইলে আমরা একটু ভেঙে লিখতে পারি, সেটা কিরকম দেখো, আমি এখানে sin x লিখছি, আর cos স্কয়ার x যেটা, এটাকে আমি একটা cos কে ওর সাথে দিলাম আর একটা cos কে আলাদা রাখলাম। cos স্কয়ার যেহেতু আছে, একটা cos কে আমি ওর সাথে রাখলাম আর একটা cos কে আলাদা রাখলাম, তাহলে sin ডিভাইডেড বাই cos এটাকে আমরা লিখতে পারি tan থিটা, আর 1 ডিভাইডেড বাই cos এটাকে আমরা লিখতে পারি sec থিটা। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে sin বাই cos স্কয়ার x যে কথা, sec x tan x, এখানে আবার থিটা হয়ে গেল কেন, x, sec x tan x একই কথা, অর্থাৎ sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x যে কথা, sec x tan x একই কথা। দেখো তোমরা সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা আর তোমাদের এমসিকিউ আছে, তাই কিছু টেকনিক বা স্কিল তোমাদের একটু মুখস্থ থাকলে ভালো। সেটা হচ্ছে যেমন এইটা, যখনই দেখবা sin x বাই cos স্কয়ার x আছে তখন তোমরা এই লাইনটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা সেই কাজটাই করব এখন। আমরা এখানে লিখব π/3, এখানে হবে 0, 1 বাই cos স্কয়ার x, এটাকে লেখা যায় sec স্কয়ার x। ও আরেকটা কথা, এখানে ব্র্যাকেট না দিয়ে কিন্তু কেটে দিবে, নাম্বার ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা দেখ, এটা আসবে, আর sin বাই cos স্কয়ার x মানে হচ্ছে sec x tan x, sec x tan x, আর এখানে আছে dx। ওকে, এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে যেটা আসবে দেখো, আমরা যদি sec স্কয়ার x এটাকে ইন্টিগ্রেশন করি, আনসার আসে শুধুমাত্র তোমার 10x আসে, মেবি sec স্কয়ার x এ করলে, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত আসে, 10x না, 10x আসে, ঠিক আছে? আর আমরা যদি এখানে প্লাস আছে আমরা প্লাস দিব, তারপর আমরা যদি দেখো sec x tan x কে ইন্টিগ্রেশন করি, sec x tan x কে ইন্টিগ্রেশন করলে আসে sec x। অর্থাৎ আমি ওকেও ইন্টিগ্রেশন করলাম এবং ওকেও ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করা শেষ। এবার আমরা লিমিটের মান বসাবো। লিমিটের মান আমরা কেমনে বসাবো দেখো, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এইখানের আপার লিমিটটাকে লিখবো এখানে π/3, আর এখানে যে লোয়ার লিমিট আছে সেটা লিখবো এখানে। তো আমি আবার বলতেছি, দেখো এটা আরেকবার বোঝাচ্ছি। আমরা এটা লেখার সময় আমরা লিখবো এভাবে, দেখো এই যে আপার লিমিটটা আছে না, এই যে আপার লিমিট, আপার লিমিটটাকে একবার আমি এখানে বসাবো আর এখানে বসাবো। তাহলে এখানে যদি বসাই 10 π/3 প্লাস sec π/3, তাহলে আপার লিমিট বসানো শেষ। তারপর একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে এবার দেখো আমরা কি করব, মাইনাস দিয়ে আমরা এখন কি করব ভালো করে দেখো, এখানে যে লোয়ার লিমিটটা আছে সেই লোয়ার লিমিটটাকে আমরা একবার এখানে বসাবো আর একবার এখানে বসাবো। তো লোয়ার লিমিটটাকে যদি আমরা একবার এখানে বসাই তাহলে হবে 10 0, আর এখানে প্লাস আছে প্লাস দিব, লোয়ার লিমিটটাকে যদি এখানে বসাই এটা হবে sec 0। শেষ, আমাদের অঙ্ক শেষ। আমরা এখন বাকিটা মান টান বসে টসাই আমরা এটা মানে শেষ করে দিতে পারবো অঙ্কটা। তো আমরা লিখবো সব সমান 10 π/3 মানে হচ্ছে 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3, আর আমরা √3 বসাবো, sec π/3 মানে sec 60 ডিগ্রির মান কত, 2 মেবি, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। তোমাদের কোনো আপত্তি থাকলে আমাকে বলো sec 60 ডিগ্রির মান 2 কিনা। আমি একটু কনফিউশনে আছি, না কনফিউশন না, এটাই হবে হয়তো, 2 হবে শিওর, যেরকমই হোক। আচ্ছা, আর 10 0 মান হচ্ছে 0 আর sec 0 মান হচ্ছে 1, তো মাইনাস 10 0 মান হচ্ছে 0 কিন্তু sec 0 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্লাস 1 লিখবো।
তারপর শেষ আমরা ব্র্যাকেট তুলে দিব √3 + 2 -0 প্লাসে মাইনাসে -1। tan হ্যাঁ বলো। 0 plus sec 0 বুঝে জি বলেন। ওই tan 0 plus sec 0 হবে, এর আগেরটা তো আমরা মনে হয় মাইনাস লিখছিলাম এখানে। মাইনাস 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 তো এই তো সূত্রের আগে মাইনাস আছে না, মানে আপার লিমিট বসাবো তো। এই দেখো ব্র্যাকেটের মধ্যে আপার লিমিট বসাই দিব, দুটোটাতে আপার লিমিট বসে একটা ভ্যালু আসবে মাইনাস, এবার লোয়ার লিমিট বসায় আরেকটা ভ্যালু আসবে, তারপর আমরা ব্র্যাকেট তুলে দিব আর কি। না বুঝে থাকলে বলো, বুঝছো? না, এর আগেরটাতে দুইটা মানে ভেতরে মাইনাস দিছিলাম মনে হয়। এর আগে সূত্রে ছিল যে এই জন্য। দেখো আচ্ছা এটা শেষ করে আমি এর আগেরটা বুঝে দিচ্ছি, দাঁড়াও এটা শেষ করে দিই। হ্যাঁ তাহলে 2 থেকে 1 চলে গেলে আর 1 থাকে, তাহলে √3 + 1 এটা আনসার। হ্যাঁ এটা আনসার, ওকে এটা আনসার শেষ। কোনটা জানি সমস্যা ছিল ফাহমিদা বলছিলা, বলো। এটাতে এই দেখো এটা ভিতরেও মাইনাস আছে জন্য, এটা কি ভিতরে মাইনাস আছে? এটা তো ভিতরে প্লাস, কিন্তু এটা তো ভিতরে কি ছিল মাইনাস, দেখছো? এটাতে আমরা কি করছি জানো, ওকে ফার্স্টে এখানে বসাইছি এটা আসছে, তারপর ওকে এখানে এটাতে বসাইছি এটা আসছে, আর এখানে মাইনাস ছিল বলে মাইনাস বসাইছি, বুঝছো? আচ্ছা যদি বুঝে থাকো তারপর দেখো, তারপর জিরোকে ফার্স্টে এখানে বসাইছি এটা আসছে, মাইনাস ছিল মাইনাস বসাইছি, জিরোকে তারপর থিটাতে বসাইছি এটা আসছে, তারপর ক্যালকুলেশন করে ফেলছি। বল এখন বুঝছো নাকি বলো, এখন বুঝছো? কেউ আসছো বুঝো নাই? আচ্ছা আশা করি সবাই বুঝছো। তো আমরা দুইটা অঙ্ক করছি, আশা করি তোমরা অঙ্কের ধারাটা বুঝতে পারছো। আমরা এখন পরের স্টেপে যাব, আমরা আরেকটা টাইপসের অঙ্ক করব। আচ্ছা আমরা আরেক ধরনের অঙ্ক করতে পারি। তো প্রশ্নটা হচ্ছে এরকম, π/2 0 1 প্লাস sin x। ও আচ্ছা রুট আছে, রুটটা খেয়াল করে নিই। √, তোমার 1 প্লাস sin x, এটা বোর্ডের প্রশ্ন, আর এটা হচ্ছে খতে আসছে, মানে 4 নম্বরের প্রশ্ন। dx রুটটা কিন্তু sin x এর ভিতরে আছে, তাহলে আমরা এটা এখন সলভ করব। তো এটা যদি আমরা সলভ করি, এটা একটা আমাদেরকে সময় নিয়ে সলভ করতে হবে, যেহেতু খয়ে আসছে, তার মানে ছোট অঙ্ক না, মোটামুটি বড়। তো আমরা মানগুলো বসাচ্ছি ফার্স্টে। এটাকে কিভাবে এরকম রুট আকারে যদি থাকে 1 প্লাস sin x বা 1 প্লাস cos x, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কেমনে করব দেখো। এখানে হবে π/2 আর এটা হচ্ছে 0, রুটটাকে সরাইতে হবে। রুট মানে হচ্ছে দুনিয়ার ঝামেলার মূল, রুট নিজের রুটের অর্থই মূল, ও হচ্ছে আসলে সব ঝামেলার মূল। তো রুটটাকে সরাইতে হবে, রুটটাকে যদি সরাতে হয়, এখানে 1 আছে দেখছো, এই 1কে আমরা লিখব sin স্কয়ার। আচ্ছা 1কে কিছু করার আগে এই সাইনটাকে মানুষ করি, এই সাইনটাকে মানুষ করি। আচ্ছা sin x যে কথা, দেখো তো সবাই, আমি যদি এখানে একটা 2 দিয়ে নিচে একটা 2 দিই, কোনো গুণা হবে? তাহলে দেখো তো sin 2x হয়ে গেছে না, অর্থাৎ এখানে একটা 2 দিয়ে আমি এখানে একটা 2 দিলাম, তাহলে sin 2x হয়ে গেছে না। দেখো তো sin x ছিল, তো এখানে একটা 2 দিয়ে নিচে একটা 2 দিয়ে দিলাম, তাহলে sin 2x এর সূত্র। আর sin 2x দেখো, sin 2x এর সূত্র, sin 2x মানে হচ্ছে 2 sin x cos x। আশা করি তোমরা বুঝছো। তাহলে sin এরকম যদি থাকে, এক কথায় তোমরা একটা শর্টকাটে অলওয়েজ মনে রাখবা, কারণ এত ডিটেলস অঙ্ক করা পসিবল না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে sin x আকারে যদি থাকে, ধরো sin x আছে, তোমরা সেটাকে চোখ বন্ধ করে লিখে দিবা 2 sin x/2 cos x/2। এটার জন্য কোনো নাম্বার কাটবে না, ডাইরেক্ট বসাতে পারবে। তো আমি এখানে সেম কাজটা করব, এই যে sin 2x এটাকে লিখবো
টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তাহলে এইভাবে লিখলাম। এখন এইভাবে যে লিখছি, এইভাবে যে আমরা লিখে ফেললাম, তো লেখার পর যে ওয়ানটাকে আছে, যে ওয়ান, এই ওয়ানকে আমরা ভেঙে লিখব সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু। তাহলে এই যে এই ওয়ান, ওয়ান মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু আর কজ স্কোয়ার এক্স বাই টু, এই দুটাকে যোগ করলে আনসার কত আসে? ওয়ান আসে। তাহলে ওয়ানকে ভেঙে আমরা সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু বানাইছি, আর এখানে সাইন টু এক্স যেটা আছে সেটাকে ভেঙে বানাইছি আমরা টু সাইন এক্স কজ এক্স। আশা করি অঙ্কটা বুঝছো। এরপরের লাইনে আমরা যেটা করব, এরপরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম পাই বাই টু জিরো, আর এটাকে লেখা যায়, দেখো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। এটা হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এটা সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে ডিএক্স, আমরা ডিএক্স লিখতে ভুলে গেছি, দেখি উপরে লিখছি নাকি, হ্যাঁ লিখছিলাম। তাহলে আমরা এখানে লিখবো যে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার লিখলাম। আর এখানে তো ডিএক্স আছে, আমি আকস্মিকভাবে এটা অনেক বড় দিয়ে ফেলছি, আর থাকুক। তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা গেলে তাহলে আমরা এখানে লিখতে পারি, স্কোয়ার রুট যদি কাটা যায় এ স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে এখানে শুধু থাকবে এরকম পাই বাই টু জিরো সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু ডিএক্স। এখন দেখি তোমাদের মধ্যে এখানে যারা আসো, দেখি আমাকে এখানে আবিদ বলো, আবিদ, মুনতাহা, তারপরে আফনান, ফাহমিদা, তোমরা পাঁচজন জয়েন করছো। তাহলে দেখি আবিদ, তুমি সাড়া দাও ডাকে। সেটা হচ্ছে তুমি বলো যে সাইন এক্স বাই টু এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি আনসার কি হবে? বলো আবিদ, সাইন এক্স বাই টু কে ইন্টিগ্রেশন করলে আনসার কি হবে? মাইনাস cos x বাই টু। এই তো ভেরি গুড, তুমি ঠিক বলছো, এটা হবে মাইনাস কস এক্স বাই টু। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর কস এক্স বাই টু দেখি আফনান, আফনান বলো। আপনারা আওয়াজ তো শুনবো না মনে হয়। আপনার তুমি একটু জোরে বলিও। এই cos x বাই 2 কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি আসবে? আরে বলছি না শুনবো না আপনার। আচ্ছা অন্য কেউ বলো, মুনতাহা বলো, মুনতাহা বোন তুমি বলো কি হবে cos কে করলে? মেবি আমার নেটওয়ার্কের সমস্যা, শুনতেছি না আমি। আচ্ছা দেখো, আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হ্যাঁ এই দেখো, এটা হবে প্লাস সাইন এক্স, সাইন এক্স বাই টু, অর্থাৎ কস কে করলে সাইন আসবে। তা আমরা এখানে আপার লিমিট বসাবো আর এখানে লোয়ার লিমিট বসাবো। এইবার দেখো, এইবার আমরা কি করব, এবার আমরা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর আমরা ফার্স্ট একটা ব্রেকেট দিব, এখানে একটা ব্রেকেট দিব। এখন ব্রেকেট দেওয়ার পর এই দেখো আমাদের এখানে যে ভ্যালু আছে, এই যে পাই বাই টু, পাই বাই টু একবার এখানে বসাবো, এক্স এর জায়গায় বসাবো। দেখো টু টু এর মতো থাকবে, জাস্ট এক্স এর জায়গায় বসাবো। এটা হবে মাইনাস কস পাই বাই টু ডিভাইডেড বাই টু প্লাস এটাকে তারপর এখানে বসাবো সাইন পাই বাই টু ডিভাইডেড বাই টু, শেষ, ব্র্যাকেট শেষ। এবার আমরা লোয়ার লিমিট বসাবো। তো এখানে আমরা একটা সূত্রের মাইনাস দিব, সূত্রের মাইনাস দিয়ে জিরো যেটা আছে সেটাকে একবার এখানে বসাবো, হবে মাইনাস কস জিরো ডিভাইডেড বাই টু, তারপর এখানে প্লাস আছে তাই প্লাস দিব, তারপর জিরোটাকে আমরা এখানে বসাবো, অর্থাৎ হবে সাইন জিরো ডিভাইডেড বাই টু। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। যদি এতটুকু বুঝে থাকো, আমাদের জাস্ট এখন ক্যালকুলেশন, আমাদের আর কোনো কাজ নাই, মানে যোগজীকরণে আর কোনো কাজ নেই, জাস্ট আনসারটা বের করবো। তাহলে লিখবো আমরা, এটা হবে মাইনাস কস, দেখো এই ডিভাইডেড বাই থাকলে এই দুইটা গুণ হয়ে যায়, এটা হবে পাই বাই ফোর, তারপরে প্লাস এখানেও এই দুইটা গুণ হয়ে যাবে, তাহলে হবে সাইন পাই বাই ফোর, তারপর এখানে একটা মাইনাস আছে খেয়াল রাখিও, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস জিরো বাই টু মানে কস জিরো, এটা হবে কস জিরো, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে সাইন জিরো, সাইন জিরো।
তো cos পাই বাই 4 মাইনাস তো মাইনাস, cos পাই বাই 4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 প্লাস sin পাই বাই 2 মানে হচ্ছে এটা 4 হবে, সরি 4, এই যে 2 2 গুণ হয় 4 হবে। আচ্ছা, sin পাই বাই 4 মানে হচ্ছে 1/√2, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতেছি ওদের মধ্যে কাটাকাটি যাবে, আনসার থাকবে শুধু 1। তাহলে এটার আনসার হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। শেষ। ওকে, আজকের ক্লাসটা তোমরা যারা করছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা গুরুত্ব দিচ্ছো ব্যাপারটা। ইকরা হয়তো কোনো সমস্যার কারণে ক্লাস করতে পারে নাই, বাট ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে হয়তো পারবা। কালকে আমি আবার অনলাইনে ক্লাস নিব। তোমরা আজকে সুবিধা, তোমাদের কোন টাইমে ক্লাস করতে সুবিধা সেটা গ্রুপে আমাকে মেসেজ করে বলে দাও। তো সবার মতামত নিয়ে যেটা আমারও সুবিধা হবে সে টাইমে আমি ক্লাসটা নিব, ঠিক আছে? আর এই আর কি। তো ইন্টিগ্রেশন আমরা এই চ্যাপ্টারটা চেষ্টা করবো যে অনলাইনে করে টোরে শেষ করে দেওয়ার জন্য, হ্যাঁ এই আর কি। ওকে, তাহলে ফিয়ামাইল্লাহ, সবাই ভালো থাকো। আর আজকের ক্লাসটা আমি এই যা যা অঙ্ক আছে সেগুলো আমি ছবি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে ফিয়ামানিল্লাহ, সবাই ভালো থাকবে।